আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পাঁচরক্ষী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক বাংলা, পাঁচরক্ষী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। আজকে আমাদের পাঠ পরিচিতিটা জেনে নেই। আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, একাদশ শ্রেণীর। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে বাংলা বানানের নিয়ম, আমাদের ব্যাকরণ অংশের একটি অধ্যায়। এবং আজকের এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যা যা বিষয় শিখতে পারবে সেই বিষয়গুলো আমরা এক নজরে জেনে নিই। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম শিখতে পারবে, তৎসম শব্দের বানান শিখতে পারবে, অতৎসম শব্দের বানান শিখতে পারবে। এই বিষয়গুলো হচ্ছে আজকের পাঠের আমাদের উল্লেখযোগ্য বিষয়। তো বানানে প্রবেশ করার পূর্বে আমরা কিছু ছবি দেখে নেব এবং তারপরে আমরা মূল পাঠে প্রবেশ করব। দেখো আমরা কিছু ছবি দেখি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, একটু মনোযোগ দিয়ে দেখো ছবিটা সকলে। ছবিটাতে কিছু লেখা রয়েছে। এখানে দেখো আরেকটা ছবি রয়েছে। বানানের দিকে একটু সকলে নজর দাও, লক্ষ্য করো। যে আমরা যে বানানের ক্লাসটা করব এই জন্য ছবিগুলো দেখানো, যে আমাদের বানানের যদি ভুল হয় তখন সেই অবস্থাগুলো দেখতে কীরকম হয়। তো দেখো এখানে কি দেখা যাচ্ছে, পরবর্তী ছবি দেখো এখানে কিছু রয়েছে। বিশেষ আকর্ষণ, দই, টক দই, কাফ দই, তারপরে ফ্লাইওভারের বাংলা বানান ফ্লাইওভার, তারপরে প্রগতি সরণি, সরণির মূর্ধন্য দন্তন্য হয়ে গিয়েছে। তো বানানগুলোর বিষয়টা আমরা একটু খেয়াল করব। এখানে দেখো বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বেসরকারি বানানে আমরা জানি রস্বইকার হবে, কিন্তু যদিও ছাত্রলীগ বানানে এখানে দীর্ঘইকার দিয়েছে, এই কারণে ভুল দেখানো হচ্ছে। এটা নিয়ম অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম এটার বানানের নিয়মের মধ্যে আওতাধীন নয়, তো এটা তারা দীর্ঘইকার দিয়ে লিখতে পারে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আমরা জানি ইংরেজি শব্দে সকল সময় রস্বইকার এবং রস্যইকার ব্যবহৃত হয়। দেখো এখানে ঠিক করে দেখানো হয়েছে। এবং এখানে দেখো কতগুলো ভুল বানান শুদ্ধ বানান দেওয়া রয়েছে। কার্যালয়, স্টোর, ভুল, শহীদ, এগুলো আমরা সচরাচর ভুল করে থাকি এবং একদম সাধারণ বানানগুলো আমরা সকলেই এগুলো সম্পর্কে অবহিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা আমাদের বানানের নিয়মগুলো একটু জেনে নিই ধীরে ধীরে। এক এক করে আমরা বানানের নিয়মগুলো মুখস্থ করব। প্রথমেই আসবে আমাদের তৎসম শব্দের বানান। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়মের তৎসম শব্দের বানানগুলো আমরা জেনে নেব। প্রথমে দেখো এখানে কিছু শব্দ আমরা রেখেছি: কিংবদন্তি, খঞ্জনি, রচনাবলী, শ্রেণী, সূচিপত্র, লহরী। এই শব্দগুলোতে সমস্ত শব্দগুলো রস্বইকার ব্যবহৃত হয়েছে। এর মূল কারণ হচ্ছে, এর নিয়মটা হচ্ছে, যে সকল তৎসম শব্দে রস্বই দীর্ঘই বা রস্যু দীর্ঘই উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দে রস্বই বা রস্যু এবং তার কার চিহ্ন রস্বইকার রস্যুকার ব্যবহৃত হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রস্বই এবং দীর্ঘই, রস্যু দীর্ঘ দুটোই শুদ্ধ রূপে আছে। সেই জায়গাতে শুধু রস্বইকার এবং রস্যুকার ব্যবহৃত হবে বা রস্বই এবং রস্যু ব্যবহৃত হবে। যদি আমরা শ্রেণী বানানটা অনেকে দীর্ঘইকার দিয়ে লেখে, অনেকে বলে থাকে যে শ্রেণী বানানটা ভুল, কিন্তু মূলত ভুল না, তবে উত্তম রূপে লেখা হচ্ছে রস্বইকার দিয়ে। যেমন রচনাবলী, রচনাবলী দীর্ঘইকার দিয়ে আমরা লিখি, কিন্তু এখন নতুন আধুনিক বানানে রস্বইকার লেখাটাই সব থেকে উত্তম।
তাহলে তৎসম শব্দের আমরা একটা নিয়ম শিখে ফেললাম যে যে সকল শব্দে রস্বই দীর্ঘই বা রস্যু দীর্ঘ উভয় শুদ্ধ সে শুধুমাত্র সেই সকল শব্দে রস্বই রস্যু এবং রস্বইকার রস্যুকার ব্যবহৃত হবে। এর পরের নিয়মটাতে আমরা চলে যাই। দ্বিতীয় নিয়ম দেখো, অর্জন। অর্জনের জয় জয়ের উপরে রেপ, আর একটা হচ্ছে অর্জন জয়ের উপরে রেপ। তাহলে দেখো এই বানানগুলো একটু খেয়াল করি আমরা। কার্য জ ফলা রেপ, সূর্য, কার্তিক, কর্ম। তো এখানে বানানের নিয়মটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় বানানের নিয়মটা হবে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে একই জিনিস দ্বিতীয়বার ব্যবহৃত হবে, দুইবার, তো দ্বিত্ব হবে না। এখানে আমরা দেখো অর্জন, অর্জন রেফের পরে জ জ হয়েছে, এই যে ব্যঞ্জন বর্ণের দ্বিত্বটা এটা হবে না, এটা সঠিক হচ্ছে অর্জন, একটি জ কম হবে। কার্য, এই জ ফলাটা বাদ যাবে, কারণ আমরা বলেছি যে রেফের পরে ব্যঞ্জন বর্ণে দিতে হবে না। জ ফলা এবং জ দুটোই একই জিনিস। যেমন সূর্য, কার্তিক, তয়তা হয়েছে, রেফের পরে ব্যঞ্জন বর্ণের কখনোই দ্বিত্ব হবে না। যেমন কম্ম, সেটা হবে কর্ম, ময় ম হবে না। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। তাহলে দ্বিত্ব মানে হচ্ছে দ্বিতীয়, দুইবার। এরপরে দেখো আমরা সন্ধির মতো করে একটা লিখেছি, এবং এটা অবশ্যই সন্ধি। অহম যোগকার, অহংকার। এরূপ আরও কিছু শব্দ রয়েছে, ভয়ঙ্কর, শুভঙ্কর, সংগঠন। এই শব্দগুলোর জন্য আমরা কোন নিয়মটা ব্যবহার করি সেই বিষয়টা দেখি। যেগুলো বানান লেখার ক্ষেত্রে আমরা কি করব, যে অহম যোগকার অহংকার, ভয়ম যোগকার ভয়ঙ্কর, শুভম যোগকর শুভঙ্কর, সমযোগ গঠন সংগঠন। তো এই বিষয়টার ক্ষেত্রে আমাদের নিয়মটা কি হবে, যে এখানে আমাদের নিয়মটা হবে যে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বে পদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে। আমরা যখন সন্ধি করব, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ এই ক বর্গীয় চারটা বর্ণ যদি পরে থাকে এবং পূর্ব পদের অন্তঃস্থিত ম তখন অনুস্বার হয়ে যাবে। দেখো এখানে আমরা যদি ভেঙে ভেঙে দেখাই, অহম যোগকার, পূর্ব পদের অন্তঃস্থিত হচ্ছে ম এবং পর পদের শুরুতে হচ্ছে ক খ গ ঘ এর মধ্যে ক আছে, এই জন্য এখানে ময়ের স্থানে অনুস্বার হয়ে গেছে। এবং ভয়ঙ্কর, ভয়ম যোগ কর ভয়ঙ্কর, এখানে কি শুভম যোগ কর শুভঙ্কর, সমযোগ গঠন সংগঠন। তো এরকমভাবে সন্ধির ক্ষেত্রে যদি পূর্বপদের অন্তঃস্থিত ম এবং ম থাকে এবং পরপদের যদি ক খ গ ঘ থাকে, তাহলে সে ম স্থানে অনুস্বার ব্যবহৃত হবে। এটা হচ্ছে নিয়ম। এবং এখানে একটা ব্যতিক্রম নিয়মও রয়েছে, যে সন্ধিবদ্ধ যদি শব্দগুলো না হয় তখন কি হবে, সেক্ষেত্রে আমরা কি লিখব। দেখো এটার ব্যতিক্রম হচ্ছে যে সন্ধিবদ্ধ না হলে তখন আমরা অঙ্ক ও ব্যবহার করব, অনুস্বার ব্যবহার না করে ও ব্যবহার করব। অঙ্ক, আতঙ্ক, গঙ্গা, বঙ্গ, সঙ্গে, বঙ্কিম, এই সমস্ত শব্দ বা এই ধরনের যত সন্ধিবদ্ধ যদি না হয় শব্দগুলো, তখন সেই ক্ষেত্রে আমরা অনুস্বারের পরিবর্তে ও ব্যবহার করব। তাহলে আমাদের তিনটা নিয়ম আমরা শিখে ফেললাম। এবার আমরা চতুর্থ নিয়মে যাব। দেখো গুণী, গুণীজন, এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শিখতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম। প্রাণী, প্রাণীবিদ্যা, মন্ত্রী, মন্ত্রী পরিষদ, গুণী, গুণীজন। তাহলে দেখো গুণী, গুণীজন, প্রাণী, প্রাণীবিদ্যা, মন্ত্রী, মন্ত্রী পরিষদ। এই ক্ষেত্রে গুণী পরবর্তীতে আমরা গুণীজন লিখতে গিয়ে রস্বইকার ব্যবহার করেছি, আবার প্রাণী পরবর্তীতে প্রাণী লিখতে রস্বইকার ব্যবহার করেছি, মন্ত্রী পরবর্তীতে মন্ত্রী পরিষদ লিখতে গিয়ে মন্ত্রীতে রস্বইকার ব্যবহার করেছি। এই বিষয়টার কারণটা আমরা একটু ব্যাখ্যা করি। যে এখানে দেখো গুণী এবং গুণীজন, এখানে দীর্ঘইকার আছে পরবর্তীতে রস্বইকার হয়েছে। এর নিয়মটা হচ্ছে যে সংস্কৃত ইনো প্রত্যয়ন্ত শব্দের দীর্ঘইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে রস্বইকার হয়। যেমন এখানে এটা সমাসবদ্ধ শব্দ গুণীজন এবং প্রাণীবিদ্যা, মন্ত্রী পরিষদ, এগুলো সংস্কৃত প্রত্যয়ের দীর্ঘইকারান্ত হওয়াতে সমাসবদ্ধ হওয়ার কারণে এগুলোতে রস্বইকার লিখতে হবে নিয়ম অনুযায়ী। যদিও এগুলোতে গুণী, প্রাণী, মন্ত্রীদের দীর্ঘইকার দিয়ে আমরা লিখব। সমাসবদ্ধ যখন হয়েছে গুণীজন,
প্রাণীবিদ্যা মন্ত্রিপরিষদ, তখন আমরা রস্বইকার দিয়ে লিখব। তবে আরেকটা কথা, গুণীজন, প্রাণীবিদ্যা, এই ক্ষেত্রে আমরা দীর্ঘইকার দিয়েও লিখতে পারবো। যদি লিখি তো সমস্যা নেই, তবে আমরা উপরের নিয়মটা ব্যবহার করার চেষ্টা করব, রস্বইকারটা ব্যবহার কর। যখন সমাসবদ্ধ হবে তখন আমরা রস্বইকার ব্যবহার করব, দীর্ঘইকার ব্যবহার করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। এরপরে দেখো, এই নিয়মটারই আরেকটা বিষয়, যে কৃতিত্ব। দেখো এখানে কৃতি ছিল, এখানে কৃতিত্বতে গিয়ে রস্বইকার হয়ে গেছে, দায়িত্ব হয়ে গিয়েছে রস্বইকার। প্রতিযোগিতা, মন্ত্রিত্ব, এই বিষয়টা সকলে বুঝতে পারছো যে এটা কেন হয়েছে। দেখো এটা হচ্ছে ইনর প্রত্যয়ন্ত শব্দের সঙ্গে তয় ব এবং তা প্রত্যয় যুক্ত হলে রস্বইকার হবে। ইনর প্রত্যয়ন্ত শব্দের সঙ্গে তয় ব এবং ত যুক্ত হলে তখন সেই দীর্ঘইকারগুলো রস্বইকার হয়ে যাবে। যেমন কৃতি, এখানে দীর্ঘইকার ছিল, এখানে তয় ব যুক্ত হওয়ার ফলে দীর্ঘইকার রস্বইকার হয়ে গিয়েছে। দায়ী, তয় বা যুক্ত হওয়ার ফলে দীর্ঘইকার রস্বইকার হয়ে গিয়েছে। প্রতিযোগী, এখানে ছিল দীর্ঘইকার, এখানে ত যুক্ত হওয়াতে, ত প্রত্যয় যুক্ত হওয়াতে রস্বইকার হয়ে গিয়েছে। মন্ত্রিত্ব, তয় বা যুক্ত হওয়াতে রস্বইকার হয়ে গিয়েছে। তো এই নিয়মটা আমরা একটু ভালো করে শিখে নিব, গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এরপরে আমরা শিখব বিসর্গের নিয়ম। আমাদের বাংলাতে আমরা লিখতে গিয়ে অনেকে বিসর্গ দিয়ে নিয়ে একটা ঝামেলা করি সবসময়। দেখো ইতস্তত, কার্যত, ক্রমশ, পুনঃ, প্রথমত, প্রয়াত, প্রায়শ। তো এই বানানগুলো লিখতে আমরা পূর্বে সচরাচর আমরা শেষে বিসর্গ ব্যবহার করতাম। ইতস্তত, কার্যত, পূর্বে আমরা দেখতাম যে শব্দের শেষে বিসর্গ ব্যবহৃত হতো, কিন্তু আমাদের আধুনিক বাংলা বানানের নিয়মে, বাংলা একাডেমি প্রমিত যে বানান নিয়ম, সেই অনুযায়ী বর্তমানে আমরা শব্দের শেষে কোনো বিসর্গ রাখবো না, শব্দের শেষে কোনো বিসর্গ থাকবে না। আমাদের 5 নম্বর নিয়ম হচ্ছে বিসর্গের নিয়ম, এটা হচ্ছে শব্দের শেষে কোনো বিসর্গ ব্যবহৃত হবে না। তাহলে দেখো এখানে ইতস্তত বিসর্গ উঠে গেছে, কার্যত, ক্রমশ, পুনঃ মধ্যে বিসর্গ আছে, এই জন্য আমরা মধ্যেরটা রেখেছি, শেষেরটা উঠিয়ে দিয়েছি, আমাদের নিয়ম অনুযায়ী শেষে ছিল না, এই জন্য। প্রথমত, প্রায়ত, প্রধানত, এই শব্দগুলোতে আমরা বিসর্গ ব্যবহার করতাম, কিন্তু এখন এগুলো ব্যবহার করব না আধুনিক নিয়ম অনুযায়ী। এরপরে দেখো একটা ব্যতিক্রম হচ্ছে, এবং কিছু কিছু শব্দের ক্ষেত্রে মধ্যস্থ বিসর্গ বর্জিত হবে। আমরা পূর্বে বললাম যে পুনঃ এর মধ্যের বিসর্গটি থাকবে, কিন্তু এখন আমরা বলতেছি যে কয়েকটি শব্দের মধ্যের বিসর্গগুলো লোপ পাবে, বিসর্গ ব্যবহৃত হবে না বা বর্জিত হবে। দেখো দুস্থ, এটাতে আমরা বিসর্গ দিয়ে লিখতাম, নিস্তব্ধ বিসর্গ দিয়ে লিখতাম, নিস্পৃহ বিসর্গ দিয়ে লিখতাম, নিঃশ্বাস, এটা আমরা একেবারে সবাই জানি, বিসর্গ দিয়ে লিখে আসছি ছোট থেকে। তো এই শব্দগুলোতে আমরা বিসর্গ ব্যবহার করব না শব্দের মাঝে। তাহলে বিসর্গের নিয়ম আমরা পড়লাম যে শব্দের শেষে বিসর্গ থাকবে না, এবং আমাদের একটা ব্যতিক্রম নিয়ম হচ্ছে কয়েকটি শব্দের মাঝের বিসর্গগুলো বর্জিত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পাঠের যে বিষয়, আমাদের মূল পাঠের বানানের যে নিয়মগুলো, এর থেকে আমরা আজকে তৎসম শব্দের বানানটা শিখে ফেললাম, তৎসম শব্দের বানানের নিয়মগুলো আমরা জানলাম এবং শিখলাম। এর পরবর্তীতে আমরা চলে যাব অতৎসম শব্দ। যে অতৎসম শব্দ কি, আমরা সকলেই জানি তৎসম শব্দ হচ্ছে যে শব্দ সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসেছে, কোনো রূপ পরিবর্তন না করে, সংস্কৃত যেভাবে আছে সেভাবেই বাংলাতে গ্রহণ করা হয়েছে। আর অতৎসম হচ্ছে তদ্ভব, দেশি, বিদেশি, সংস্কৃত নয়, এই শব্দগুলোকেই অতৎসম বলা হয় মূলত। তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত থেকে যেগুলো সরাসরি বাংলায় এসেছে, এবং অতৎসম হচ্ছে সংস্কৃত বাদে সব শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ এবং মিশ্র শব্দগুলো। আমরা জানি তদ্ভব শব্দ কি, যেগুলো কিঞ্চিত পরিবর্তিত হয়েছে, সংস্কৃত থেকে বাংলা এসেছে কিন্তু কিছুটা পরিবর্তিত আকারে এসেছে, এরকম। দেশি শব্দ আমাদের খাঁটি বাংলা শব্দ যেগুলো, তাকে বলি, এবং বিদেশি শব্দ বিদেশ থেকে বা অন্যান্য ভাষা থেকে আমরা যে শব্দগুলো এসেছে, এবং মিশ্র শব্দ হচ্ছে দুইটি
ভাষার শব্দ মিলে একত্রিত হয়ে যেটা ব্যবহৃত হয়েছে। যেমন আমরা যদি বলি হেড পণ্ডিত, হেড হচ্ছে ইংরেজি শব্দ এবং পণ্ডিত হচ্ছে সংস্কৃত শব্দ, এলে এই শব্দটা হচ্ছে একটি মিশ্র শব্দ। যেমন হেড মৌলবী, হেড হচ্ছে ইংরেজি শব্দ, মৌলবী হচ্ছে ফার্সি শব্দ, তাহলে এই দুটো শব্দ মিলে এটা হচ্ছে মিশ্র শব্দ। তাহলে এই সকল তৎসম শব্দের বানানে আমরা যে বিষয়টা শিখব সেটা অতৎসম শব্দের ক্ষেত্রে একটু ভিন্ন রকম হয়েছে। দেখো আমরা অতৎসম শব্দের বানানের একটু লক্ষ্য করি। আমাদের অতৎসম শব্দের বানানের প্রথমেই আমরা একটু কিছু শব্দ দেখে নিই, তারপরে আমরা নিয়মটা শিখব। দেখো প্রথমে আছে আরবি, আসামি, ইংরেজি, ইরানি, জমিদারি, ফরিয়াদি, বাঙালি, পশমি, সোনালি এবং মাস্টারি। অনেকগুলো আমরা শব্দ লিখেছি, দেখো সবগুলোতে রস্বইকার রেখেছি। এই শব্দগুলোতে আমরা দীর্ঘইকার ব্যবহার করি, ইংরেজিতে সচরাচর দীর্ঘইকার, ইরানি, আসামি, আরবি সবগুলোতে আমরা দীর্ঘইকার ব্যবহার করি, কিন্তু এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সবগুলোতে রস্বইকার ব্যবহার করছি। কারণ আছে, এর মূল ব্যাখ্যাটা আমরা দিচ্ছি যে অতৎসম সকল যত অতৎসম শব্দ রয়েছে, অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র যে ধরনের শব্দ হতে পারে, যে সংস্কৃত বা তৎসম শব্দ বাদে যত সকল শব্দ রয়েছে, তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র সকল শব্দে শুধুমাত্র রস্বই এবং রস্যু এবং এদের কার চিহ্ন রস্বইকার এবং রস্যুকার ব্যবহৃত হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে অতৎসম শব্দে কখনোই দীর্ঘইকার এবং দীর্ঘকার ব্যবহৃত হবে না, সেক্ষেত্রে সবসময় রস্বইকার এবং রস্যুকার ব্যবহৃত হবে। এজন্য আমাদের আরবি দীর্ঘইকার থেকে রস্বইকার, আসামি দীর্ঘইকার থেকে রস্বইকার, ইংরেজি দীর্ঘইকার থেকে রস্বইকার, এভাবে প্রত্যেকটা ইরানি, জমিদারি, ফরিয়াদি, বাঙালি, পশমি, সোনালি, মাস্টারি আমরা এই বানানগুলোর পরিবর্তন করেছি, কারণ নিয়ম অনুযায়ী এটা সবগুলো রস্বইকার হবে। এরকম আরও আছে, যেমন হিজরি, হাতি, সিন্ধি, সরকারি। এই যে সরকারি বানানটাতে আমরা অনেকেই দীর্ঘইকার ব্যবহার করিয়ে থাকি এখনও। সরকারি বানানটা হচ্ছে রস্বইকার দিয়ে হবে, কারণ এটা নিয়ম অনুযায়ী শাড়ি, বাড়ি, দাদি, দিঘি, দিদি, নানি, জার্মানি, খেয়ালি, খুশি, 19, ওকালতি। 19 আমরা দীর্ঘকার দিয়ে লিখতাম, কিন্তু 19টা আমরা রস্যকার দিয়ে লিখবো, যেহেতু আমাদের নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে কখনোই দীর্ঘকার এবং দীর্ঘইকার ব্যবহৃত হবে না, সেক্ষেত্রে 19-এর দীর্ঘকারটা রস্যকার হয়ে যাবে, রস্যু ব্যবহৃত হবে। এরকম মামি, বিবি, বুড়ি, বেআইনি, বেশি, বোমাবাজি, ভারী, এই শব্দগুলোতে আমরা সবসময় রস্বইকার ব্যবহার করব। তাহলে অতৎসম শব্দের প্রথম নিয়মটা হচ্ছে সকল অতৎসম শব্দের ক্ষেত্রে কেবল রস্বই এবং রস্যুকার এবং এদের কার চিহ্ন রস্বইকার এবং রস্যুকার ব্যবহৃত হবে। অতৎসম শব্দ বলতে তদ্ভব, দেশি, বিদেশি এবং মিশ্র শব্দ, এগুলোতে সবসময় রস্বইকার এবং রস্যুকার ব্যবহৃত হবে। এবার আমরা দ্বিতীয় নিয়মটাতে চলে যাচ্ছি। দেখো ছেলেটি, আচ্ছা দ্বিতীয় নিয়মটাতে যাচ্ছি। দেখো পদাশ্রিত নির্দেশকের ক্ষেত্রে, যেমন পদাশ্রিত নির্দেশক যেমন টিতে রস্বইকার হবে, এই ক্ষেত্রে পদাশ্রিত নির্দেশক টি যখন ব্যবহৃত হবে এক্ষেত্রে সবসময় রস্বইকার ব্যবহৃত হবে। যেমন ছেলেটি, বইটি, লোকটি, এই টি পদাশ্রিত নির্দেশক টি যখন যুক্ত হবে শব্দের শেষে, তখন সেই টি সবসময় রস্বইকার দিয়ে লেখা হবে। এবং আরেকটি প্রয়োজনীয় বিষয়, দেখো আমাদের অনেকে এটা নিয়ে সমস্যায় পড়ি। যেমন এখানে দেখো কিছু লেখা রয়েছে, এটা কি বই, কি আনন্দ, কি জানি, কি দুরাশা, কি বুদ্ধি নিয়ে এসেছিলে, কি যে করি, কি বাংলা কি ইংরেজি উভয় ভাষায় তিনি পারদর্শী। এই যে কি ব্যবহারগুলো রয়েছে, এই দীর্ঘইকার এবং রস্বইকারের ব্যবহারটা আমরা অনেকেই ভুল করে থাকি। এটার থেকে সহজে আমরা শেখার জন্য একটা বিষয় ফলো করব, যে সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ও যোজক পদ রূপে কি শব্দটি দীর্ঘইকার দিয়ে লেখা হবে। সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ও যোজক পদ রূপে কি শব্দটি সব সময় দীর্ঘইকার দিয়ে লেখা হবে। তাহলে এখানে আমরা সবসময় দীর্ঘইকার দিয়ে লিখবো। যখন আমরা সর্বনাম পাবো, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, যোজক পাবো, তখন আমরা সেখানে দীর্ঘইকার দিয়ে ব্যবহার করব। যেমন কিভাবে, কি রকম, কি রূপে, এই শব্দগুলো দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। এবং রস্বইকার কখন লিখবো সেটা আমরা একটু দেখি। যে তুমি কি যাবে, সে কি এসেছিল,
দেখো এই শব্দগুলো, এই বাক্যগুলোর অর্থ আমরা বিস্তারিত না বলে হ্যাঁ বা না দিয়ে দিতে পারি। যে তুমি কি যাবে, হ্যাঁ বা না, যে কোনো একটা বললে উত্তর বোঝা যায়। সে কি এসেছিল, হ্যাঁ অথবা না দিয়ে এটার উত্তর বোঝানো যায়। এই সকল ক্ষেত্রে যে সকল প্রশ্নবাচক বাক্যের উত্তরে হ্যাঁ বা না দিয়ে উত্তর বোঝানো যায়, সেই সকল বাক্যে ব্যবহৃত কি রস্বইকার দিয়ে লিখতে হবে। তাহলে আমরা এখানে আরেকটু সহজে বুঝতে পারি যে যে সকল প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ অথবা না হবে সেগুলোতে আমরা কি রস্বইকার দিয়ে লিখবো, এবং বাকি সকল ক্ষেত্রে আমরা দীর্ঘইকার দিয়ে লিখবো। যেমন সর্বনাম, যোজক, ক্রিয়া বিশেষণ, বিশেষণ, এক্ষেত্রে আমরা দীর্ঘইকার দিয়ে লিখবো। তাহলে এটা আমাদের কি নিয়ে ঝামেলাটা আমরা শেষ করলাম। এবারে দেখো আমাদের পরবর্তীতে যেটা রয়েছে, যেমন দেখো এখানে কালো, খাটো, ছোট, ভালো, এগুলো আমরা রস্য ওকার দিয়ে লিখেছি, প্রত্যেকটার শেষে ওকার দিয়ে লিখেছি। দেখো তারপরে দেখো আমরা লিখেছি 11, 12, 13, 15, 16, 17, 18, প্রত্যেকটা তো ওকার দিয়ে লিখি। আমরা এগুলো ছোট থেকে শিখেছি ওকার ছাড়া। যেমন 11 র ছিল, ওকার দিতাম না, কিন্তু আমরা উচ্চারণ করতাম ও এর মতো একটা উচ্চারণ হতো। 12, 13, 15 সবগুলো তো ও এর উচ্চারণ ছিল। এরপরে দেখো করানো, খাওয়ানো, চড়ানো, চালানো, পাঠানো, শেখানো, হাসানো, এগুলো তো আমরা ও এর উচ্চারণ করতাম, কিন্তু এগুলো লিখতাম না। এখন আমাদের আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী এক্ষেত্রে আমাদের নিয়মটা একটু আমরা জেনে নেই, তারপর আমরা আমাদের বাংলায় অধ্বনি বহু ক্ষেত্রে উচ্চারণের সময় ও এর মতো হয়। বাংলা বর্ণমালার অধ্বনিটি অনেক সময় উচ্চারণের ক্ষেত্রে ও এর মতো হয়, এবং এই শব্দ শেষের অধ্বনি ওকার দিয়ে লেখা যেতে পারে। শব্দের শেষের যে অধ্বনিটা ওকারের মতো উচ্চারণ হয় সেটা আমরা ওকার দিয়ে লিখতে পারি। যেমন কালো, খাটো, ছোট, ভালো, 11, 12 সবগুলোতে অয়ের একটা উচ্চারণ আছে। 11 অয়ের উচ্চারণ, সেটাকে আমরা ওকার দিয়ে লিখবো। যেমন করানো, খাওয়ানো, চড়ানো, এভাবে আরও রয়েছে। কুড়ানো, নিকানো, বাঁকানো, বাঁধানো, ধারালো, পেঁচানো, করো, চড়ো, যেন, পড়ো, বলো, বসো, শেখো, হতে, হতো, হব, হলো, এরকমের অনেক শব্দ রয়েছে আমাদের। এবং দেখো এখানে করো, বলো, বসো, এখানে শুরুতে ওকার, শেষে ওকার রেখেছি। এখানে হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞায় শব্দের আদিতে, মানে শুরুতেও ওকার লেখা যেতে পারে। ভবিষ্যৎ অনুজ্ঞার ক্ষেত্রে শুরুতেও ওকার লেখা যেতে পারে। সেক্ষেত্রে আমরা করো, বলো, বসো এগুলো ব্যবহার করতে পারি, ওকার ব্যবহার করতে পারি। পরবর্তী নিয়মে আমরা আসি। দেখো গাং, গয়াকার, অনুস্বার, ঢং। এবার আমরা একটা অনুস্বারের একটা অনুস্বার এবং ওর নিয়মটা শিখবো। পালং, রং, সং। দেখো এই ক্ষেত্রে আমরা দেখি অনুস্বার এবং ওর নিয়মের ক্ষেত্রে শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার ব্যবহৃত হবে। শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে, প্রাসঙ্গিক মানে যেখানে যেটা মানায়, মানানসই, সেরকম বিষয়ের ক্ষেত্রে যেটার সাথে যেটা মানানসই, প্রাসঙ্গিক। গাং, ঢং, পালং, রং, সং, এরকম শব্দগুলোর ক্ষেত্রে আমরা শেষে অনুস্বার ব্যবহার করব। এরকমের শব্দ যদি আমরা পাই তখন সেখানে আমরা অনুস্বার ব্যবহার করব। কিন্তু যদি অনুস্বারের সঙ্গে অন্য কোনো স্বর যুক্ত হয় তখন সেখানে আমরা ও ব্যবহার করব। তাহলে এটার নিয়ম হচ্ছে শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার ব্যবহৃত হবে। ব্যতিক্রম একটা নিয়ম হচ্ছে যে অনুস্বারের সঙ্গে শব্দের শেষের অনুস্বারের পরে যদি কোনো স্বর যুক্ত হয়, স্বরধ্বনি যুক্ত হয়, তখন সেক্ষেত্রে আমরা সেই অনুস্বারকে ও হিসেবে লিখব। যেমন বাঙালি, বাঙালি, এখানে অনুস্বারের পরে আ ধ্বনি যুক্ত হয়েছে, যার ফলে আ যুক্ত হওয়ার ফলে অনুস্বারকে আমরা ও লিখেছি। এবং দেখো ভাঙা, এখানে অনুস্বার ছিল, অনুস্বারের পরে আ যুক্ত হওয়াতে এখানে আমরা অনুস্বারকে ও হিসেবে ব্যবহার করেছি। যেমন রঙিন, রঙিন, তাহলে এখানে রস্বই ছিল, তার মানে স্বর যুক্ত হয়েছে অনুস্বারের পরে, এই কারণে আমরা এখানে ও ব্যবহার করেছি। এবং রং এর, এখানে এ ধ্বনি, এ স্বর যুক্ত হওয়াতে আমরা এখানে অনুস্বার ব্যবহার না করে ও ব্যবহার করেছি। তাহলে আমাদের এই নিয়মটা হচ্ছে অনুস্বার এবং ওর ব্যবহার। শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে আমরা অনুস্বার ব্যবহার করব, এবং
ব্যতিক্রম আরেকটা নিয়ম হচ্ছে যে অনুস্বারের পরে যদি স্বরধ্বনি যুক্ত হয় তাহলে অনুস্বার না হয়ে ও ব্যবহৃত হবে। এবং এখানে একটা ব্যতিক্রম হচ্ছে, আমরা অনেকে তাহলে বলতে পারি যে বাংলা বানানে কেন আমরা অনুস্বার দিয়ে লিখেছি, এবং বাংলাদেশের অনুস্বারের পরে তো স্বরধ্বনি যুক্ত হয়েছে, বাংলাদেশের স্বরধ্বনি যুক্ত হয়েছে, তাহলে এখানে আমাদের হওয়া উচিত ছিল ও। কিন্তু এখানে আমরা যেটা আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলা ও বাংলাদেশ শব্দের অনুস্বার থাকবে। এই দুটো আমাদের ব্যতিক্রম নিয়ম, যে বাংলা এবং বাংলাদেশ এই দুটো হচ্ছে ব্যতিক্রম মানে হচ্ছে নিয়মের বহির্ভূত, এটা কোনো নিয়ম মেনে চলে না। এই দুটো আমাদের সংবিধান অনুযায়ী বাংলা এবং বাংলাদেশ আমাদের অনুসার দিয়ে লিখতে হবে। অন্য সকল ক্ষেত্রে যদি স্বরধ্বনি যুক্ত হয় তাহলে সেই শব্দগুলোর অনুসারকে ও বানাতে হবে। এবারে আমরা পরবর্তী নিয়মে প্রবেশ করি। দেখো, কাগজ, জাদু, জাহাজ, জুলুম, জেব্রা, বাজার, হাজার, এই শব্দগুলোর দিকে একটু লক্ষ্য করো। বর্গীয় জ এবং অন্ত জ, এই জ এবং জ এই দুটোর বিষয়ে আমরা বাংলা বানানে গিয়ে অনেক সময় এক করে ফেলি। এখানে ব্যবহারের নিয়মটা হচ্ছে বাংলায় প্রচলিত বিদেশি শব্দ সাধারণভাবে বাংলা ভাষার ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখতে হবে। যেমন কাগজ, জাদু, এগুলো বর্গীয় জ দিয়ে লিখতে হবে। কিন্তু কিছু কিছু ধর্মীয় শব্দ রয়েছে, আমাদের ইসলাম ধর্মের কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা জ দিয়েও লিখতে পারবো। যেমন দেখো, আজান, এটা বর্গীয় জ দিয়েও লেখা যাবে, অন্তীয় জ দিয়েও লেখা যাবে। এটা আমাদের ইসলাম ধর্মের বিষয়, এটাতে লেখার আমরা বিধান একটা রেখেছি। অজু, এটাতে দুই জয়ই শুদ্ধ। নামাজ, জোহর, রমজান, হজরত, এখানে বর্গীয় জ ব্যবহার করা যাবে, কিন্তু উপরের নিয়মগুলোতে কাগজ, জাদু, এগুলোতে অবশ্যই বর্গীয় জ ব্যবহার করতে হবে। যেমন জেব্রা, বাজার, হাজার, এগুলোতে অবশ্যই বর্গীয় জ ব্যবহার করতে হবে। এবং ইসলামিক এবং ধর্ম সংক্রান্ত শব্দগুলোর ক্ষেত্রে আমরা দুইটা জয় ব্যবহার করতে পারি। এরপরে দেখো, আমাদের স এর নিয়মটা আমরা শিখি। তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স এর নিয়মটা আমরা শিখব। দেখো, কিশমিশ, নাস্তা, পোশাক, বেহেশত, শয়তান, শরবত, শহর, ষাট, শৌখিন, এই বানানগুলোর ক্ষেত্রে আমরা তালব্য স ব্যবহার করেছি, কারণ এই শব্দগুলো সবগুলো বিদেশি শব্দ। আমরা পূর্বেই বলেছিলাম যে অতৎসম শব্দের ক্ষেত্রে হ্রস্বইকার এবং হ্রস্বইকার ব্যবহৃত হয়, সেখানে কখনো দীর্ঘকার এবং দীর্ঘইকার ব্যবহৃত হয় না। এবং এই ক্ষেত্রে তালব্য সর ক্ষেত্রে তালব্য স শুধুমাত্র বিদেশি শব্দে কখনোই তালব্য স বা মূর্ধন্য স ব্যবহৃত হবে না, সকল ক্ষেত্রে তালব্য স এবং দন্ত স ব্যবহৃত হবে। এর ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে, তবে এই সকল শব্দগুলোতে আমরা সবগুলোতেই তালব্য স ব্যবহার করব এবং দন্ত স ব্যবহার করব। যেমন জিনিস, মশলা, সন, সাদা, সাল, স্মার্ট, হিসাব, এই সকল শব্দগুলোতে আমরা দন্ত স ব্যবহার করব। এবং দেখো, আরও কিছু শব্দ, স্টল, স্টাইল, স্টিমার, স্টেশন, স্টোর, এই শব্দগুলো সবগুলো ইংরেজি শব্দ। এখানে আমরা সচরাচর মূর্ধন্য স যুক্ত করে লিখতাম টয়ের সাথে। এবং আমাদের বাংলা বানানের নিয়ম অনুযায়ী ট বর্গীয় যদি ধ্বনি যুক্ত হয়, তো আমাদের সত্য বিধানের নিয়ম অনুযায়ী ট বর্গীয় ধ্বনি যুক্ত হলে তখন সেখানে আমরা কি মূর্ধন্য স লিখি, কিন্তু এখানে আমরা সেই নিয়মের বহির্ভূত করেছি। কারণ হচ্ছে এই শব্দগুলো প্রত্যেকটি শব্দ বিদেশি শব্দ। বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য স ব্যবহৃত হবে না, দীর্ঘইকার ব্যবহৃত হবে না, দীর্ঘকার ব্যবহৃত হবে না। সেখানে হ্রস্বইকার, হ্রস্বইকার এবং দন্ত স, তালব্য স ব্যবহৃত হবে। স্টল, স্টাইল, স্টিমার, এগুলো যদিও আমাদের সত্য বিধানের নিয়ম অনুযায়ী মূর্ধন্য স হওয়ার কথা, কিন্তু এগুলো বিদেশি শব্দ হওয়ার কারণে প্রত্যেকটা দন্ত স দিয়ে লিখতে হবে, এবং মূর্ধন্য স দিয়ে লিখলে সেগুলো ভুল।
এবং দেখো ইসলাম, তসলিম, মুসলমান, মুসলিম, সালাত, সালাম, এশা, সওয়াল, এই শব্দগুলো আমাদের ধর্মীয় সংক্রান্ত, এগুলোতে আমরা তালব্য স ব্যবহার করেছি। আবার কিছু কিছু ক্ষেত্রে মধ্যন্ত স ব্যবহার করেছি। উচ্চারণের প্রয়াস অনুযায়ী আমরা যেখানে যেটা ব্যবহৃত হবে সেটা ব্যবহার করব, কিন্তু কখনোই মূর্ধন্য স ব্যবহার করতে পারবো না। এবং আরও কিছু শব্দ রয়েছে দেখো, যেমন ক্যাশ, টেলিভিশন, মিশন, সেশন, রেশন, স্টেশন, এই শব্দগুলোতে আমরা তালব্য স ব্যবহার করেছি। এর পিছনে ব্যাখ্যা হচ্ছে ইংরেজি ও ইংরেজির মাধ্যমে আগত বিদেশি এস ধ্বনির জন্য দন্তস্ব। ইংরেজি এবং ইংরেজি থেকে যে সকল শব্দগুলো এসেছে সেখানে শুধু এস এর জন্য দন্তস্ব ব্যবহৃত হবে। যেমন আমাদের স্টল, স্টাইল, স্টিমার, স্টেশন, স্টোর, এগুলোতে সবগুলো এস ছিল, এই জন্য দন্তস্ব ব্যবহৃত হয়েছে। কিন্তু যখন এস এর পরে এস এইচ থাকবে, এস আই ও এন থাকবে, এস এস আই ও এন থাকবে, টি আই ও এন থাকবে, সেক্ষেত্রে আমরা দন্তস্ব ব্যবহার না করে তালব্য স ব্যবহার করব, যার ফলে আমরা ক্যাশ, সি এ এস এইচ, ক্যাশ, এখানে এস এর পরে এইচ আছে, এই জন্য দন্তস্বর পরিবর্তে আমরা তালব্য স ব্যবহার করেছি। যেমন টেলিভিশন, বিআই SION, ভীষণ, SION রয়েছে, তো আমরা এখানে বলেছিলাম যে SION থাকলে তালব্য স হবে। মিশন, SION, তো এখানেও আমাদের কি হবে, তালব্য স হবে। যেমন সেশন, রেশন, স্টেশন, TION হচ্ছে, তাহলে এখানেও হবে তালব্য স। এখানের নিয়মটা আমাদের একটু মনে রাখতে হবে, একটু বড় নিয়ম এটা হয়ে গেল। এবং দেখো তছনছ, পছন্দ, মিশ্রি, মিছিল, এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা ছ ব্যবহার করেছি। দেখো এখানে হচ্ছে যেখানে বাংলায় বিদেশি শব্দের বানান পরিবর্তিত হয়ে যে সকল শব্দের বা যে শব্দের ক্ষেত্রে বিদেশি শব্দের বানান পরিবর্তিত হয়ে দন্তস্ব ছয়ের রূপ লাভ করেছে, সেখানে ছয়ের ব্যবহার থাকবে। তো এখানে তছনাস, ছয়ের উচ্চারণটা ছয়ে পরিবর্তিত হয়ে গিয়েছে এবং এই ছটাই বহাল থাকবে। এখানে আমরা স লিখবো না, এখানে আমরা ছ হিসেবে ব্যবহার করবো। যেমন পছন্দ, মিশ্রি, মিছিল, তছনছ, এটা একটু ব্যতিক্রম নিয়ম। তাহলে আমাদের এই নিয়মটা আমরা শিখে ফেললাম। পরবর্তী নিয়মে আমরা চলে যাই। দেখো এখানে আছে কল, কল, এবারে আমরা যে নিয়মটি শিখবো সেটা হচ্ছে হস চিহ্ন। হস চিহ্নটা আমরা নিয়ে অনেকে বিপদে পড়ি লিখতে গিয়ে, যে কোন শব্দের নিচে হস চিহ্ন বসবে বসবে না। আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী, বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী এখন আমাদের আরও সহজ করে দিয়েছে যে আমাদের হস চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে। যতটুকু আমরা পারি হস চিহ্ন বর্জন করে লিখব, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হস চিহ্ন নিয়ে আমাদের আর কখনো কোনো ঝামেলা পড়তে হবে না, হস চিহ্ন ব্যবহার না করলে কোনো সমস্যা নেই। যেমন দেখো কল, কল, কাত, চট, এখানে টয়ের নিচে হস চিহ্ন বসতো, চেক, চেকে হস চিহ্ন বসতো, জজ, এখানে হস চিহ্ন বসতো, ঝড়, ঝড়, টক, টন, টাক, ডিশ, ফটফট, শখ, হুক, এই শব্দগুলোতে করলেন, এই শব্দগুলোতে কি হতো যে হস চিহ্ন আমরা ব্যবহার করতে পারতাম। যেমন করলেন, করের রয়ের পরে স্বরধ্বনি উচ্চারণ নেই, তো এখানে আমরা রয়ের নিচে হস চিহ্ন দিতে পারি। হুক, হস চিহ্ন দিতে পারি। শখ, হস চিহ্ন দিতে পারি। এখানে আমরা দিচ্ছি না, কারণ হচ্ছে আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী আমাদেরকে খুব সহজ করে দিয়েছে যে আমাদের শব্দের শেষে, শব্দের নিচে হস চিহ্ন ব্যবহার করার প্রয়োজনীয়তা বেশি একটা নেই। এটা আমরা যথাসম্ভব বর্জন করে লিখব হস চিহ্ন। তো আমাদের হস চিহ্নের নিয়মটা হচ্ছে, এই নিয়মটা হচ্ছে হস চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে। উদাহরণগুলো আমরা এখানে দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নাও। এরকমের যদি কখনো শব্দগুলো পাই আমরা, সেখানে আমরা হস চিহ্ন বর্জন করব। তবে একটা উল্লেখযোগ্য কথা বলে দেয়, যদি অর্থ বিভ্রান্তির ক্ষেত্রে কোনো বা উচ্চারণের ভুল আশঙ্কার সম্ভাবনা দেখা দেয়, যে অর্থ বিভ্রান্তি হতে পারে বা উচ্চারণের ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সে সকল ক্ষেত্রে আমরা হস চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন উহ, বা, যা, এই সকল শব্দের নিচে হয় নিচে আমরা হস চিহ্ন ব্যবহার করতে পারি, কারণ এগুলো সবগুলো কি আশ্চর্যবোধক শব্দ। এবারে আমরা শিখব ঊর্ধ্বকমার একটা ব্যবহার। আমাদের বাংলা বানানে এই বিষয়টা অনেক জায়গায় আমরা সমস্যায় পড়ি এটা নিয়ে, যে ঊর্ধ্বকমা। যেমন দেখো বলে, হয়ে, দুজন, চাল, আল,
এই বিষয়গুলোতে আমরা সব জায়গায় ঊর্ধ্বকমা ব্যবহার করতাম। ছোট থেকে আমরা ঊর্ধ্বকমা ব্যবহার, যেমন আল আশরের পরে ঊর্ধ্বকমা দিয়ে পরে ল দিতাম, চালের চারের পরে ঊর্ধ্বকমা দিয়ে ল দিতাম, দুজনের দুয়ের পরে ঊর্ধ্বকমা দিয়ে জন দিতাম। এরকমভাবে আমরা ঊর্ধ্বকমার ব্যবহার করতাম। ঊর্ধ্বকমা না দিলে ভুল হবে না, এই সমস্যাগুলোতে আমরা ভুগতাম। বাংলা একাডেমি আমাদের জন্য সহজ করে দিয়েছে, ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করা হবে। আমাদের এই নিয়মটা হচ্ছে ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করা হবে, তবে বিশেষ প্রয়োজনে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন এই সকল শব্দগুলোতে আমরা আগে পড়বে ঊর্ধ্বকমা ব্যবহার করতাম, কিন্তু এখন আমাদের এগুলো ব্যবহার করার প্রয়োজনীয়তা নেই বললেই চলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাংলা বানানের নিয়মের তৎসম শব্দ এবং অতৎসম শব্দটা শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা পরের নিয়মগুলো আরো শেখার চেষ্টা করব। আজকের মতো আমাদের এই দুটো অধ্যায় নিয়ে আমরা আমাদের ক্লাসটার সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি, এবং সমাপ্তির পূর্বে তোমাদের জন্য একটি বাড়ির কাজ রেখেছি, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি যে তৎসম ও অতৎসম শব্দের নিয়মগুলো লেখা। তোমরা প্রত্যেকেই তৎসম এবং অতৎসম শব্দের নিয়মগুলো লিখে ফেলবে। আমরা এখানে সুন্দর করে সেগুলো বলেছি, তোমরা এগুলোর উদাহরণ সহ লিখে ফেলবে নিয়মগুলো। তৎসম শব্দের নিয়ম এবং অতৎসম শব্দের কতগুলো নিয়ম আমরা শিখেছি, সেগুলো সুন্দর করে লিখবে। এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকার জন্য। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের অনলাইন বাংলা ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।